আমার মন বলছে তোমার ভালোই হবে। দেখো, আমার যদি ভালোবাসার জোর থাকে তাহলে তোমার কোনো অমঙ্গল হতে পারে না। তোমার দেওয়া নির্মাল্য আর তোমার ভালোবাসা নিয়েই তো আমি যাচ্ছি। আমার আর কি আছে বলো? চলো মেম সাহেব, এবার যাই। শোনো। বলো। কাছে এসো, কানে কানে বলবো। আমাকে একটু জড়িয়ে ধরে আদর করবে? तेरी आंखों का कुछ कसूर नहीं, मुझको खराब ही होना था। বুঝলে মেম সাহেব, তোমার চোখের কোনো দোষ নেই, আমি খারাপ হতামই। তা তো 100 বার সত্যি। আমি কেন তোমাকে খারাপ করতে যাব? আমার আবার কিন্তু খারাপ হতে ইচ্ছে করছে মেম সাহেব। অসভ্য কোথাকার। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আমার গল্পের সম্ভার নিয়ে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি শ্রদ্ধেয় সাহিত্যিক নিমাই ভট্টাচার্যের লেখা মেম সাহেব। আজ শোনাব উপন্যাসটির 4র্থ পর্ব। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। আসুন এবার তাহলে শুরু করি। শুরু হচ্ছে মেম সাহেব 4র্থ পর্ব। বহুজনকে দীর্ঘদিন তৈলমর্দন করেও কলকাতার কোনো পত্রপত্রিকায় যখন কোনো চাকরি জোটাতে পারলাম না, তখন এক্সপ্রেস ও ক্রনিকেলের ওই সামান্য অস্থায়ী কাজও আমার বড় ভালো লেগেছিল। কিন্তু কতকাল? মেম সাহেবকে নিয়ে আমার জীবনের ভবিষ্যৎ সম্পর্কে কোনো অনিশ্চয়তা ছিল না। কিন্তু কর্মজীবনে সে অনিশ্চয়তা আমাকে এবার ধীরে ধীরে উদ্বিগ্ন করতে লাগলো। দৈনন্দিন রিপোর্টিং ছাড়া প্রবন্ধ, ফিচার ইত্যাদি লেখা ঠিকই চলছিল। কখনো এই কাগজে তো কখনো সে কাগজে এসব লেখা ছাপাও হচ্ছিল। কোনো কোনো লেখা অমনোনীতও হচ্ছিল। আবার মাঝে মাঝে 10, 15, 20 টাকার মানি অর্ডার বা চেকও পাচ্ছিলাম। মন্দ লাগছিল না। কিন্তু সাংবাদিক ফেরিওয়ালা হয়ে তো জীবন কাটাতে পারি না। এই অনিশ্চয়তার মধ্যে মেম সাহেবকে তো আর টেনে আনতে পারি না। তাছাড়া আমাকে পাশ কাটিয়ে অনেক পরিচিত নতুন ছেলে ছোকরার দল অলি গলি দিয়ে কর্মজীবনের রেড রোড ধরে ফেলল। নিজেকে বড়ই অপদার্থ, অকর্মণ্য বলে মনে হলো। মেম সাহেবকে আমি কিছু বলতে পারতাম না। নিজের মনে মনে অনেক কথাই চিন্তা করতাম। একবার ভাবলাম, চুলোয় যাক জার্নালিজম, যদি খেতেই না পেলাম তবে আর জার্নালিজমের শখ কেন? দুর্বল মুহূর্তে অন্য চাকরি বাকরি নেবার কথাও ভাবলাম। কিন্তু পরের মুহূর্তেই নিজের মনকে শাসন করেছি, বুঝিয়েছি না, তা হয় না। এত বড় পরাজয় আমি মেনে নিতে পারবো না। যৌবনে যদি কর্মজীবনের এত বড় পরাজয় হয় তবে ভবিষ্যতে কি করব, কি নিয়ে লড়বো আমি? আবার ভেবেছি কলকাতা ছেড়ে পালিয়ে যাই, দিল্লি, বম্বে বা লন্ডনে চলে যাই। কিন্তু পালিয়ে যাওয়া বললেই তো আর পালিয়ে যাওয়া যায় না। বিলেতে যেতে অনেক টাকার প্রয়োজন, সে টাকা আমার ছিল না। তাছাড়া বিলেতে গিয়ে কি বা করতাম? বিলেত গিয়ে কেরানিগিরি বা বাস কন্ডাক্টর হয়ে অ্যান্টনি সাহেব হবার কোনো শখই আমার ছিল না। কয়েকটা দেশি কাগজের কাজ নিয়ে বিলেত যাবার পরিকল্পনা অনেকদিন থেকেই মনের মধ্যে উকিঝুঁকি দিচ্ছিল। কিন্তু তার জন্যও তো দেশের মধ্যে অনেক ঘোরাঘুরির প্রয়োজন ছিল। আমার পক্ষে সেটা সম্ভব হয়নি। রাসবিহারী এভিনিউয়ের পোস্ট অফিসে মেম সাহেবের কিছু টাকা ছিল। আমার কল্যাণে ইতিমধ্যেই তাতে 2 বার হাত পড়েছিল। সুতরাং ওদিকে হাত বাড়ানোর কথা আমি আর ভাবতে পারলাম না।
দুই একবার অত্যন্ত আজে বাজে চিন্তাও মাথায় এসেছে। ভেবেছি মেম সাহেবকে কিছু না জানিয়ে অকস্মাৎ একদিন যেখানে হোক উধাও হয়ে যাই। যৌবনে প্রাণবন্ত সব ছেলে মেয়েরাই প্রেমে পড়ে, কিন্তু কজন সে প্রেম আঁকড়ে ধরে থাকতে পারে? আমিও না হয় পারলাম না, কি আর হয়েছে তাতে? মেম সাহেব 2-4 দিন কান্নাকাটি করবে, 2-1 বেলা হয়তো উপবাস করবে, কেউ কেউ হয়তো কয়েকদিন উপহাসও করবে, কেউ হয়তো বা কিছু অপ্রিয় মন্তব্যও করবে, কিন্তু তারপর সবকিছু নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আমেরিকা ফেরত ফরাসি এক্সপার্ট সুবোধবাবু নিশ্চয়ই মেম সাহেবকে অপছন্দ করবেন না। তারপর শুভক্ষণে বুড়ো সাজ্জাদ হোসেনের সানাই বেজে উঠলে সুবোধবাবু জামাই বেশে হাজির হবেন। কিছু পরে মেম সাহেব বধূ বেশে সুবোধকে মালা পরাবে, পুরোহিত মন্ত্র পড়ে সম্পত্তি ট্রান্সফার পাকাপাকি করবেন। তারপর বাসর, একটু হাসি, একটু ঠাট্টা, একটু তামাশা, লোকচক্ষুর আড়ালে হয়তো একটু স্পর্শ, একটু অনুভূতি, দেহ মনে হয়তো বা একটু বিদ্যুৎ প্রবাহ। আমার মাথাটা হঠাৎ একটু ঝিমঝিম করল, তবে সামলে নিলাম। পরের দিনটার জন্য খুব বেশি চিন্তা আমার হয় না, কিন্তু তারপরের দিন ফুলশয্যার কথা ভাবতে গিয়েই মাথাটা হঠাৎ ঘুরে উঠল। রজনীগন্ধা দিয়ে সাজানো ওই ফোমড রবারের শয্যায় মেম সাহেবের একচ্ছত্র অধিপতি রূপে সুবোধ। তিলে তিলে ধীরে ধীরে যে মুকুল 24-25 বছরে পল্লবিত হয়ে আমার মানুষ প্রতিমা মেম সাহেব হয়েছে, যার মনের কথা, দেহের উত্তাপ, বুকের স্পন্দন শুধুমাত্র আমি জেনেছি, পেয়েছি ও অনুভব করেছি, সেই মেম সাহেবের অঙ্গে সুবোধের স্পর্শ অসম্ভব, অসম্ভব। তবে কি করব তা ভেবে কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। মনে মনে অবশ্য ঠিক করেছিলাম যে কলকাতার বাইরে আর বেশি দিন থাকব না। খবরের কাগজের রিপোর্টার হবার দৌলতে বাংলাদেশে বহু প্রথিতযশা লব্ধ প্রতিষ্ঠ মানুষের সঙ্গে পরিচিত হবার দুর্ভাগ্য আমার হয়েছিল। দুর্ভাগ্য? হ্যাঁ, দুর্ভাগ্য নয় তো কি বলবো বলো? কলকাতার ময়দানে মনুমেন্টের নিচে লক্ষ লক্ষ মানুষ এদের বক্তৃতা শোনে, হাততালি দেয়, গলায় মালা পরায়। প্রথম এদের কাছে এসে নিজেকে কৃতার্থ বলে মনে করতাম। শিক্ষা সংস্কৃতির ধ্বজা উড়িয়ে যারা সিনেট হল, ইউনিভার্সিটি ইনস্টিটিউট, মহাবোধি সোসাইটি হল গরম করে তুলতেন, তাদের সবাইকে ঠিক শ্রদ্ধা করে উঠতে পারলাম না। 3.5 কোটি বাঙালি নারী পুরুষ শিশুর দল যাদের মুখ চেয়ে বসে আছে, যাদের বক্তৃতা আমরা নিত্য খবরের কাগজের পাতায় ছাপছি, তাদের স্বরূপটা প্রকাশ হয়ে যাওয়ায় আমি যে কি দুঃখ, কি আঘাত পেয়েছিলাম তা ভাষায় প্রকাশ করতে পারবো না। কি কি কারণে এদের আমি শ্রদ্ধা করতে পারিনি সে কথা লেখার অযোগ্য। বিদ্যাসাগরের বাংলা ভাষা দিয়ে এদের কাহিনী লিখলে বিদ্যাসাগরের স্মৃতির অবমাননা করা হবে, বাংলা ভাষার অবমাননা করা হবে। তবে যদি এইসব মহাপুরুষের কথা লিখতে পারতাম, যদি সেই ক্ষমতা আমার থাকতো, তবে বাংলাদেশের কিছু মানুষ নিশ্চয়ই বাঁচতে পারত। তুমি ভাবছো আমি বাচালতা করছি, তাই না? সত্যি বলছি দোলা বৌদি, আমি একটুও বাচালতা করছি না। ইংরাজিতে যাকে বলে ট্র্যাডিশন, তা তো বাঙালির আছেই। শিক্ষা, দীক্ষা, আদর্শ, দেশপ্রেমের অভাব তো বাংলাদেশে নেই। গ্রামে গ্রামে দরিদ্র গৃহিণীরা আজও ক্ষুধার অন্ন দিয়ে অতিথির সেবা করতে কার্পণ্য করেন না। উদার বাংলা বুক পেতে সারা দেশের মানুষকে আসন বিছিয়ে দিয়েছে। ভারতবর্ষের দিক দিগন্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এসেছেন বাংলাদেশে, কিন্তু কই আর কোনো প্রদেশের মানুষ তো এমনি করে সারা দেশের মানুষকে নিয়ে সংসার করার উদারতা দেখাতে পারেনি। রাজনীতির কথা না হয় ছেড়েই দিলাম, শিক্ষায়, দীক্ষায়, শিল্পে, সঙ্গীতে বাঙালির ঔদার্য অতুলনীয়। ভারতের ইতিহাস ওল্টাবার কোনো প্রয়োজন নেই, ইদানিংকালের ইতিহাসে ধরা যাক। প্রমথেশ বড়ুয়া, কুন্দনলাল সায়গল, লীলা দেশাই এরা বাঙালি নন, কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে এদের অকলঙ্কিত আসন চিরকালের জন্য রইবে।
বড়ে গোলাম আলী খাঁর গান শোনার জন্য একমাত্র বাংলাদেশের অতি সাধারণ মানুষই সারা রাত্রির রাস্তার ফুটপাতে বসে থাকে। টি রাও, আপ্পা রাও, মেওয়ালাল বা লালা অমরনাথ বা মুস্তাক আলীকে বাঙালির ছেলেরা যা ভালোবাসা দিয়েছে তার কি কোনো তুলনা হয়? হয় না দোলা বৌদি, হয় না, হবে না। কিন্তু শিক্ষা, দীক্ষা, আদর্শ ও সর্বোপরি হৃদয়বত্তা সত্ত্বেও বাঙালি কেন মরতে চলেছে বলতো? বাঙালির ঘরে ঘরে কেন হাহাকার, কান্না? সারা দেশের মানুষ যখন নতুন প্রাণস্পন্দনে মাতোয়ারা, তখন বাঙালির এ দুরবস্থা কেন? 3.5 কোটি বাঙালির মুখ থেকে হাসি কেড়ে নিল কে? কেন সারা জাতটা সর্বহারা হলো? আগে সবকিছুর জন্য আমি অদৃষ্টকে ধিক্কার দিতাম। কৈশোর যৌবনের সন্ধিক্ষণে আশা করতাম যে কলকাতার মনুমেন্টের তলায় নেতাদের গলায় মালা পরালে, তাদের বক্তৃতা শুনলে, হাতে তালি দিলে বাঙালির সর্বরোগের মহৌষধ পুঁজি পাওয়া যাবে। রিপোর্টারি করতে গিয়ে বড় আশা নিয়ে এদের কাছে গিয়েছিলাম, কিন্তু হা ভগবান, মনে মনে এমন ধাক্কায় খেলাম যে তা বলার নয়। ব্যক্তিগত জীবনের সাফল্য ও ব্যর্থতা নিশ্চয়ই খুবই জরুরি ব্যাপার, কিন্তু সাংবাদিকতা করতে গিয়ে সমাজ জীবন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখা অসম্ভব। তাই তো সমাজের সর্বোচ্চ স্তরে ক্ষয়রোগ দেখে আমি আঁতকে উঠেছিলাম। তাই তো কলকাতার জীবন আমার কাছে আরও তেতো মনে হতে লাগলো। এইসব নানা অশান্তি মনকে তোলপাড় করে তুলেছিল। মুখে কিছুই প্রকাশ করছিলাম না, বন্ধু বান্ধব সহকর্মীদের কেউই কিছু জানতে পারছিল না। আমার মনের মধ্যে কত চিন্তা ভাবনার যে কি বিচিত্র লড়াই চলছিল সে খবর কেউ জানতে পারল না। তবে মেম সাহেবকে আমি ফাঁকি দিতে পারিনি। সেদিন দুজনে ন্যাশনাল লাইব্রেরিতে গিয়েছিলাম। নোটস নেওয়ার কাজ শেষ করে একটা গাছতলায় এসে বসলাম দুজনে। আমি বোধহয় দৃষ্টিটা একটু অন্যদিকে ঘুরিয়ে নিয়ে কি যেন দেখছিলাম। মেম সাহেব বলল, ওগো, চিনেবাদাম কিনে আনবে? আমি গেটের বাইরে থেকে 2 আনার চিনেবাদাম কিনে 2টো ম্যাগনেলিয়া আইসক্রিম কিনে আনলাম। আইসক্রিম চিনেবাদাম খাওয়া শেষ হয়েছে। মেম সাহেব তখনও একটু একটু নুন ঝাল খাচ্ছে আর জিভ দিয়ে রসাস্বাদনের আওয়াজ করছে। ওর কখন নুন ঝাল খাওয়া শেষ হয়েছে, কখন আমার কাছে ও রুমাল চেয়েছে, তা আমি খেয়ালই করিনি। মেম সাহেব হঠাৎ আমাকে একটা ঝাঁকুনি দিয়ে বলল, ওগো, তোমার রুমালটা একটু দাও না। আমি রুমাল দিলাম। রুমাল দিয়ে হাতটা মুখটা মুছে সে আবার আমাকে ফেরত দিয়ে বলল, এই নাও। রুমালটা পকেটে রাখতে রাখতে আমি জিজ্ঞাসা করলাম, তোমার রুমাল কি হলো? সর্বমঙ্গলার নৈবেদ্য বেঁধে তোমায় তখন দিলাম না? ও হ্যাঁ, তাই তো। মেম সাহেব প্রশ্ন করল, একটা কথা বলবে? কেন বলবো না। কি এত ভাবছো বলো তো আজকাল? কই কিছু না তো। ও একটু হাসলো, বলল, আমাকে ছুঁয়ে বলতে পারো যে তুমি কিছু ভাবছো না? কথা শেষ হতে না হতেই ও আমার হাতটা টেনে নিয়ে বুকের উপরে রেখে বলল, বলো। আমি হাতটা সরিয়ে নিয়ে বলি, আহ, কি ছেলে মানুষে করছো মেম সাহেব। মেম সাহেব একটু হাসে, একটু ভাবে, বোধহয় আমার কথাই একটু দুঃখ পায়। ওই ঘন কালো 2টো চোখ যেন শ্রাবণের মেঘের মতো ভারী হয়ে ওঠে। আমি এক ঝলক দেখেই দৃষ্টিটা সরিয়ে নিই। মেম সাহেবের একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ে। আমি আবার দৃষ্টিটা ঘুরিয়ে নিয়ে আসি। সে জানতে চায়, কি এত ভাবছ? জেনে তোমার লাভ। আমি ভেবেছিলাম সহজভাবে মেম সাহেবকে আমি এড়িয়ে যাব, কিছু বলবো না। কিন্তু গভীর ভালোবাসায় ওর দৃষ্টিটা এত স্বচ্ছ হয়েছিল যে আমার মনের গভীর প্রদেশেও কোনো কিছু লুকোনো সম্ভব ছিল না। ও স্থির জেনেছিল যে আমার মনটা একটু বিক্ষিপ্ত আছে, কিন্তু কি কারণে মনটা বিক্ষিপ্ত তা জানতে না পারায় মেম সাহেবের দুঃখ হওয়াটা খুবই স্বাভাবিক।
সে কথা উপলব্ধি করেও ওকে ঠিক সত্যি কথাটা বলতে আমার বেশ কুণ্ঠা হলো। 2-4 মিনিট দুজনেই চুপচাপ রইলাম। তারপর মেম সাহেব ডাকে, শোনো। বলো। তুমি কি আজকাল এমন কিছু ভাবছো যা আমাকে বলা যায় না? তুমি কি পাগল হয়েছো? তবে বলছো না কেন? অনিচ্ছা সত্ত্বেও একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ল। বললাম, কি বলবো বলো মেম সাহেব, নতুন কিছুই ভাবছি না, ভাবছি আমার নিজের কর্মজীবনের কথা। আর কতকাল এমনি অনিশ্চয়তার মধ্যে যে থাকবো তাই কেবল ভাবছি। মেম সাহেব উড়িয়েই দিল আমার কথাটা। বলল, তা এত ভাববার কি আছে? কেউ একটু আগে কেউ বা একটু পরে জীবনে দাঁড়ায়। তুমি না হয় 2 বছর পরেই জীবনে দাঁড়াবে, তাতে আর কি ক্ষতি হলো বলো? কি বলছো তুমি? ভাববো না? হকারের মতো ফেরি করে রোজগার করতে আমার আর ভালো লাগে না। হাজারো বয়স হচ্ছে তো। মেম সাহেব তাড়াতাড়ি আমাকে কাছে টেনে নেয়, 2 হাত দিয়ে আমার মুখটা তুলে ধরে বলে, ছি ছি, তুমি নিজেকে এত ছোট ভাবছো কেন? ছোট ভাবতাম না, তবু যদি ভদ্রলোকের মতো একটা রোজগার করতে পারতাম। তোমার কি টাকার দরকার? না না, টাকার আবার কি দরকার? বলো না, আমি তো আর মরে যাইনি। মেম সাহেব বড়ই উতলা হলো আমার কথায়। জানতে চাইল, আর কি ভাবছো তুমি? বলবো? নিশ্চয়ই। ভাবছি আমার এই অনিশ্চয়তার জীবনে তোমাকে কেন টেনে আনলাম। একটা আধা বেকার জার্নালিস্টের সংসারে তোমাকে এনে কেন তোমার জীবনটা নষ্ট করব তাই ভাবছি। মেম সাহেব রেগে ওঠে। বাহ, চমৎকার, হাততালি দেব কি? তোমার কথা শুনে আমি অবাক না হয়ে পারছি না। তোমার টাকা না থাকলে আমি তোমার কাছে ঠাঁই পাবো না? তুমি কি আমাকে এত ছোট, এত নীচ বলে ভাবো? পাগল কোথাকার! তোমাকে আমার সংসারে এনে যদি সুখ, শান্তি, মর্যাদা দিতে না পারি তবে। মেম সাহেব আর এগুতে দিল না। বলল, টাকা হলেই বুঝি সবাই সুখী হয়? না না, তা কেন হবে? তবু ভদ্রভাবে বাঁচার জন্য তো কিছু চাই নাকি? আমার বা আমার সংসারের চিন্তা তোমাকে করতে হবে না, বুঝেছ? তুমি নিশ্চিন্ত মনে তোমার কাজ করে যাও তো। কথায় কথায় বেলা যায়, সূর্যটা আস্তে আস্তে নিচে নামতে থাকে, গাছের ছায়া দীর্ঘতর হয়। বেলডেভিয়ারের সুদীর্ঘ প্রাঙ্গণ সূর্য রশ্মির বিদায় বেলায় স্নিগ্ধ মিষ্টি আলোয় ভরে যায়। মেম সাহেব আমার কাঁধে মাথা রাখে, বলে, ওগো বলো, তুমি এসব আজে বাজে কথা আর ভাববে না। আজ না হয় ভগবান নাই বা দিলেন, কিন্তু একদিন তিনি নিশ্চয়ই ভরিয়ে দেবেন তোমাকে, দেখো। তুমি বুঝি সবকিছু জানো না? 100 বার। চিরদিন ওয়েলিংটন স্কোয়ার আর মনুমেন্টের মিটিং কভার করেই তোমার জীবন কাটাতে হবে না, দেখো তুমি। তবে কি করব আমি? কি না করবে তাই বলো। তুমি দেশ দেশান্তরে ঘুরবে, কত বড় বড় লোকের সঙ্গে তোমার পরিচয় হবে, তুমি কত কি লিখবে। তাই নাকি? তারপর? মেম সাহেব আমার গাল টিপে বলে, তারপর আর বলবো না, তোমার অহংকার হবে। আমার হাসি পায় মেম সাহেবের প্রলাপ শুনে। তুমি কি বম্বে যাচ্ছ? ও অবাক হয়ে বলে, আমি আমি কেন বম্বে যাব? না, এই হিন্দি ফিল্মের স্টোরি লেখার জন্য। অসভ্য কোথাকার! সেদিন আমি শুধু একটা মোটামুটি ভালো চাকরির স্বপ্ন দেখতাম, আর আর ভাবতাম অফিস থেকে আমাকে একটা টেলিফোন দেবে, আমি অফিসের গাড়ি করে রাইটার্স বিল্ডিং, লালবাজার যাব, পলিটিক্যাল পার্টিগুলোর অফিসে ঘুরে বেড়াবো, চিফ মিনিস্টারের সঙ্গে দার্জিলিং যাব, রাইটার্স বিল্ডিং এর সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারিরা আমাকে উইশ করবেন,
পুলিশ কমিশনার ভিড়ের মধ্যেও আমাকে চিনতে পারবেন, শ্যামপুকুর থানার ওসি আমাকে কাটলেট খাওয়াবেন। স্বপ্ন দেখারও একটা সীমা আছে, তাই আমি আর এর বেশি এগুতে পারতাম না। আজ সেসব দিনের কথা ভেবে আমার হাসি পায়। কোনোদিন কি ভেবেছি যে আমি নেহেরু, শাস্ত্রী, ইন্দিরার সঙ্গে পৃথিবীর পঞ্চমহাদেশ ঘুরে বেড়াবো? কোনোদিন কি কল্পনা করতে পেরেছি যে বছর বছর বিলেত যাব? কোনোদিন কি ভাবতে পেরেছি যে প্রাইম মিনিস্টারের সঙ্গে এয়ারফোর্সের স্পেশাল প্লেনে দমদমে নামবো, রাজভবনে থাকবো? না, আরো অনেক কিছুই ভাবিনি ভারতবর্ষের টপ লিডাররা আমার সঙ্গে রাজনীতি নিয়ে গোপনে আলোচনা করবেন। হুইস্কি খেতে খেতে অ্যাম্বাসেডারদের সঙ্গে ইন্টারন্যাশনাল এয়ারফোর্স ডিসকাস করব। মেম সাহেব বোধহয় এসব ভাবত। কোথা থেকে কেমন করে এসব ভাবনার সাহস যে সে পেত তা আমি জানি না। আমার কর্মজীবনের কৃষ্ণপক্ষেও সে আশা হারায়নি। তাই তো যতবার আমি নিরাশায় ভেঙে পড়েছি, যতবার আমি পরাজয় মেনে নিয়ে কর্মজীবনের পথ পাল্টাতে চেয়েছি, ও ততবার আমাকে তুলে ধরেছে, আশা দিয়েছে, ভরসা দিয়েছে, ভালোবাসা দিয়েছে, কখনো কখনো শাসনও করেছে। আমি বললাম, সবই বুঝি মেম সাহেব, কিন্তু এই কলকাতায় পরিচিত মানুষের দ্বারে দ্বারে আর আমি কৃপা প্রার্থী হয়ে ঘুরে বেড়াতে পারছি না। মেম সাহেব স্পষ্ট কথায় বলল, কলকাতাতেই যে তোমায় থাকতে হবে এমন কি কোনো কথা আছে? যেখানে গিয়ে তুমি কাজ করে শান্তি পাবে সেখানেই যাও। এক মুহূর্ত চুপ করে থেকে ও আবার বলল, আমি তো তোমাকে আঁচলের মধ্যে থাকতে বলি না কখনো। মেম সাহেব জীবনে একটা লক্ষ্য স্থির করেছিল। সে লক্ষ্য ছিল আমার কল্যাণ, আমার প্রতিষ্ঠা, আর চেয়েছিল প্রাণ ভরে ভালোবাসতে, ভালোবাসা পেতে। মধ্যবিত্ত সংসারে কুমারী যুবতীর পক্ষে এমন অদ্ভুত লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়া সহজ ব্যাপার নয়। মেম সাহেবের পক্ষেও সহজ হয়নি। বাধা এসেছে, বিপত্তি এসেছে প্রলোভন। এই তো সুবোধবাবু আমেরিকা থেকে ফেরার পর যখন ইঙ্গিত করলেন যে মেম সাহেবকে তার বেশ পছন্দ, তখন বাড়ির অনেকেই অনেক দূর এগিয়েছিলেন। কিন্তু মেম সাহেব কি বলেছিল জানো? বলেছিল, মেজদি, মাকে একটু বুঝিয়ে বলিস, রেডিমেড জামা কাপড় দেখতে একটু চকচক করে, কিন্তু বেশি দিন টেকে না। তার চাইতে ছিটকিনে মাপ মতো নিজের হাতে তৈরি করা জিনিস অনেক বেশি ভালো, অনেক বেশি সুন্দর। মেজদি ইঙ্গিত বুঝেছিল, তবে আমার সঙ্গে ঘুরে ফিরে বেড়ানো নিয়ে মেম সাহেবের আত্মীয় মহলেও গুঞ্জন উঠেছিল। অপ্রিয় অসংযত আলোচনাও হতো মাঝে মাঝে। ও অবশ্য সেসব গ্রাহ্য করত না। মেজদি বলতো, দেখো খোকনদা, আমি তো আর কচি মেয়ে নই, একটু আধটু বুদ্ধি আমার হয়েছে, কিছু কিছু ভালো মন্দ আমি বুঝতে শিখেছি, বুঝেছ? সব মিলিয়ে কলকাতার আকাশটা বেশ মেঘাচ্ছন্ন হয়ে উঠল। মেম সাহেবও ধীরে ধীরে উপলব্ধি করল যে আমি আর বেশি দিন কলকাতায় থাকলে দুজনেরই মাথাটা খারাপ হয়ে উঠবে। ওগো, তুমি এবার সত্যি কোথাও যাবার ব্যবস্থা করো। আশেপাশের কতকগুলো অপদার্থ মানুষের ভালোবাসার ঠেলায় এবারে যে একেবারে প্রাণ বেরিয়ে যাচ্ছে। আমাকে ছেড়ে তুমি কি থাকতে পারবে? পারবো, তবে যখন যেদিন দুজনে মিলব সেদিন তো আর কেউ বিরক্ত করতে পারবে না। আত্মীয় বন্ধুর দল কেউ জানতে পারলেন না। ধীরে ধীরে আমি দিল্লি যাবার উদ্যোগ আয়োজন শুরু করলাম। গোপনে গোপনে কিছু কাগজপত্রের অফিসে গিয়ে আলোচনা করলাম। শেষে একদিন অকস্মাৎ এক অপ্রত্যাশিত মহল থেকে এক নগণ্য সাপ্তাহিক সম্পাদক বললেন, দিল্লিতে আমার একজন করসপন্ডেন্টের দরকার, তবে এখন তো আর 100-র বেশি আমি দিতে পারবো না। কুছ পরোয়া নেই, 100 টাকাই আমার যথেষ্ট। তাকে কথা দিয়ে বললাম, ঠিক আছে, আমি যাব। কবে থেকে কাজ শুরু করবেন? যেদিন আপনি বলবেন। বেশ, অ্যাজ আর্লি অ্যাজ ইউ ক্যান গো। মেম সাহেব পরের শনিবার ভোরবেলায় আমাকে নিয়ে কালীঘাটে গিয়ে পূজা দিল, প্রসাদ দিল, নির্মাল্য দিল। বলল,
এই নির্মাল্যটা সবসময় কাছে রেখো। সন্ধ্যাবেলায় দুজনে মিলে ডায়মন্ড হারবারের দিকে গেলাম। বেশি কথা বলতে পারলাম না কেউ। মেম সাহেব বলল, আমার মন বলছে তোমার ভালোই হবে, দেখো। আমার যদি ভালোবাসার জোর থাকে তাহলে তোমার কোনো অমঙ্গল হতে পারে না। আমি শুধু বললাম, তোমার দেওয়া নির্মাল্য আর তোমার ভালোবাসা নিয়েই তো আমি যাচ্ছি, আমার আর কি আছে বলো। সন্ধ্যার আবছা অন্ধকার নামতে শুরু করেছিল। আমি উঠে দাঁড়িয়ে বললাম, চলো মেম সাহেব, এবার যাই। ও উঠল না, বসে রইল। ডাকলো, শোনো। বলো। কাছে এসো, কানে কানে বলবো। কানে কানে আমাকে কি বলল জানো? বলল, আমাকে একটু জড়িয়ে ধরে আদর করবে। আবছা অন্ধকার আরও একটু গাঢ় হলো। আমি দুহাত দিয়ে মেম সাহেবকে টেনে নিলাম বুকের মধ্যে। সমস্ত অন্তর দিয়ে, সমস্ত মন প্রাণ দিয়ে অনেক অনেক আদর করলাম। তারপর মাথায় আঁচল দিয়ে ও আমাকে প্রণাম করল। বলল, আশীর্বাদ করো, আমি যেন তোমাকে সুখী করতে পারি। যুধিষ্ঠির রাজত্ব ও দ্রৌপদীকে পণ রেখে পাশা খেলেছিলেন। আমার রাজত্ব ছিল না, তাই নিজের জীবন আর মেম সাহেবের ভালোবাসা পণ রেখে আমি কর্মজীবনের পাশা খেলতে যুধিষ্ঠিরের স্মৃতি বিজড়িত অতীতের ইন্দ্রপ্রস্থ, বর্তমানের দিল্লি এলাম। বাঙালির ছেলেরা ঘর থেকে বেরোতে চায় না বলে একদল পেশাদার অন্ধ রাজনীতিবিদ অভিযোগ করেন। অভিযোগটি আসলে সর্বৈব মিথ্যা। মহেঞ্জোদড়ো বা হরপ্পার যুগের কথা আমি জানি না, তবে ইংরেজ রাজত্বের প্রথম ও মধ্যযুগে লক্ষ লক্ষ বাঙালি সমগ্র উত্তর ভারতে ছড়িয়েছেন। রুজি রোজগার করতে বাঙালি কোথাও যেতে দ্বিধা করেনি। সুদূর রাওয়ালপিন্ডি, পেশোয়ার, সিমলা পর্যন্ত বাঙালিরা গিয়েছেন, থেকেছেন, থিয়েটার করেছেন, কালীবাড়ি গড়েছেন। এই যাওয়ার পিছনে একটা কারণ ছিল। প্রথমত, বাঙালিরাই অনেকের আগে ইংরাজি শিক্ষা গ্রহণ করে সরকারি আপিসে বাবু হবার বিশেষ যোগ্যতা অর্জন করেন। সবাই যে কুইন ভিক্টোরিয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে করে হাওড়া স্টেশন থেকে পাঞ্জাব মেলে চাপতেন তা অবশ্য নয়। তবে রাওয়ালপিন্ডি মিলিটারি অ্যাকাউন্টস অফিসে কোনো না কোনো পিসেমশাই, মেসোমশাইয়ের আমন্ত্রণে অনেকেই বাংলা ত্যাগ করেছেন। পরে বাঙালি ছেলে ছোকরারা বোমা পটকা ছুঁড়ে ইংরেজদের লেজে আগুন দেবার কাজে মেতে ওঠায় সরকারি চাকুরির বাজারে বাঙালির দাম কিছু কমতে লাগল। ইতিমধ্যে ভারতবর্ষের দিকে দিকে ইংরাজি শিক্ষার প্রসার হওয়ায় সরকারি আপিসে বাবু জোগাড় করতে ইংরেজকে আর শুধু বাঙালির দিকে চাইবার প্রয়োজন হল না। বাঙালির বাংলার বাইরে যাবার বাজারে ভাঁটা পড়ল। জীবনযুদ্ধে ধীরে ধীরে বাঙালির পরাজয় যত বেশি প্রকাশ হতে লাগল, মিথ্যা আত্মসম্মান বোধ বাঙালিকে তত বেশি যেন পেয়ে বসল। রাজনৈতিক ও অর্থনৈতিক চক্রান্তের সঙ্গে সঙ্গে বাঙালির এই আত্মসম্মান বোধ তাকে প্রায় বাংলাদেশে বন্দী করে তুলল। বাংলাদেশের নব্য যুব সমাজ চক্রান্ত ভাঙতে পারত, গড়তে পারত নিজেদের ভবিষ্যৎ, অগ্রাহ্য করতে পারত অদৃষ্টের অভিশাপ। কিন্তু দুঃখের বিষয়ে তা সম্ভব হল না। মোহনবাগান, ইস্টবেঙ্গল, উত্তম সুচিত্রা, সন্ধ্যা মুখুজ্জে, শ্যামল মিত্তির, বিষ্ণু দে, সুধীন দত্ত, সত্যজিৎ, তপন সিংহ থেকে শুরু করে নানা কিছুর দৌলতে বেকার বাঙালি চরম উত্তেজনা ও কর্মচাঞ্চল্যের মধ্যে জীবন কাটায়। এই উত্তেজনা, কর্মচাঞ্চল্যের মোহ আছে সত্য, কিন্তু সার্থকতা কতটা আছে তা ঠিক জানি না। কলকাতায় রিপোর্টারি করতে গিয়ে বাংলাদেশের বহু মনীষীর উপদেশ পেয়েছি, পরামর্শ পেয়েছি, কিন্তু পাইনি অনুপ্রেরণা। নিজেদের আসন অটুট রেখে, নিজেদের স্বার্থ বজায় রেখে তাঁরা শুধু নিঃস্ব, রিক্ত, বুভুক্ষু বাঙালি ছেলেমেয়েদের হাততালি চান। ৩.৫ কোটি বাঙালিকে বিকলাঙ্গ করে ৩.৫ ডজন নেতা আনন্দে মশগুল। উদার মহৎ মানুষের অভাব বাংলাদেশে নেই,
প্রতিটি পাড়ায়, মহল্লায়, গ্রামে, শহরে, নগরে বহু মহাপ্রাণ বাঙালি আজ রয়েছেন, কিন্তু অন্যায়, অবিচার, অসতের অরণ্যে তারা হারিয়ে গেছেন। কলকাতার এই বিচিত্র পরিবেশে থাকতে থাকতে আমার মনটা বেশ তেতো হয়েছিল। আশেপাশের অসংখ্য মানুষের অবহেলা আর অপমান অসহ্য হয়ে উঠেছিল। সবার অজ্ঞাতে, অলক্ষ্যে আমার মন যেন বিদ্রোহ করতে লাগলো, কিন্তু রাস্তা খুঁজে পেতাম না। এক পা এগিয়ে 3 পা পিছিয়ে যেতাম। সমাজ, সংসার, সংস্কারের জাল থেকে নিজেকে মুক্ত করে বেরোতে বড় ভয় করত, ঘাবড়ে যেতাম। নিজের মনের মধ্যে যে এই সব দ্বন্দ্ব ছিল তা আমি মেম সাহেবকে বলতাম না, কিন্তু ভিতরে ভিতরে আমি চঞ্চল হয়ে উঠেছিলাম। তাই তো নিয়মিত খেলাঘরে মেম সাহেবকে নিয়ে খেলতে গিয়ে যেদিন সত্যি সত্যি ভবিষ্যতের অন্ধকারে ঝাঁপ দিলাম, সেদিন মুহূর্তের জন্য পিছনে ফিরে তাকাইনি। মনের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছিল। হয়তো প্রতিহিংসা আমাকে আরো কঠোর, কঠিন করেছিল। আর মেম সাহেবকে আর দূরে রাখতে পারছিলাম না। জীবন সংগ্রামের জন্য প্রতিটি মুহূর্ত তিলে তিলে দগ্ধ হওয়ায় দিনের শেষে, রাতের অন্ধকারে মেম সাহেবের একটু কোমল স্পর্শ পাবার জন্য মনটা সত্যি আকুল হতো। জীবন সংগ্রাম কঠোর থেকে কঠোরতম হতে পারে। সে সংগ্রামে কখনো জিতব, কখনো হারব, তা হোক। কিন্তু দিনের শেষে সূর্যাস্তের পর কর্মজীবনের সমস্ত উত্তেজনা থেকে বহু দূরে মানুষ লোকের নির্জন সৈকতে বন্ধনহীন মন মুক্তি চাইত মেম সাহেবের অন্তরে। স্বপ্ন দেখতাম আমি ঘরে ফিরেছি। ঘরে ঢুকতে না ঢুকতেই আমি সুইচটা অফ করে দিয়ে মেম সাহেবকে অকস্মাৎ একটু আদর করে তার সর্বাঙ্গে ভালোবাসার ঢেউ তুলেছি। 2টি বাহুর মধ্যে তাকে বন্দিনী করে নিজের মনের সব দৈন্য দূর করেছি। সারাদিনের সমস্ত ক্লানি যেন মুছে ফেলেছি। মেম সাহেব আমার 2টি বাহু থেকে মুক্তি পাবার জন্য কোনো চেষ্টা করে না, কিন্তু বলে, আহ ছাড়ো না। ওই 2টি একটি মুহূর্তের অন্ধকারেই মেম সাহেবের ভালোবাসার জেনারেটরে আমার মনের সব বাল্বগুলো আমি যেন জ্বালিয়ে নিই। তারপর মেম সাহেবকে টানতে টানতে ডিভানের উপর ফেলে দিই। আমিও হুমড়ি খেয়ে পড়ি ওর উপরে। অবাক বিস্ময়ে ওর 2টি চোখের দিকে আমি তাকিয়ে থাকি। মেম সাহেবও স্থির দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকে। কত নিবিড় করে দুজন দুজনকে কাছে পাওয়ায় দুজনের চোখে যেন নেশা লাগে। সে নেশায় দুজনেই হয়তো একটু মাতলামি করি। হয়তো বলি, জানো মেম সাহেব, তোমার ওই 2টি চোখের দিকে তাকিয়ে যখন আমার নেশা হয়, আমি যখন সমস্ত সংযম হারিয়ে মাতলামি, পাগলামি করি, তখন জিগার মুসাফিরের একটা শের আমার খুব মনে পড়ে। পাশ ফিরে আর শোয় না মেম সাহেব। চিত হয়ে শুয়ে 2 হাত দিয়ে গলাটা জড়িয়ে ধরে বলে, বলো না গো, কোন শেরটা তোমার মনে পড়ছে? আমি বলি, তেরি आंखों का कुछ कसूर नहीं, मुझको खराब ही होना था। বুঝলে মেম সাহেব, তোমার চোখের কোনো দোষ নেই, আমি খারাপ হতামই। চোখটা ঘুরিয়ে ফিরিয়ে একটু ঢলঢলে ভাবে ও বলে, তা তো 100 বার সত্যি। আমি কেন তোমাকে খারাপ করতে যাব? আমি কানে কানে ফিসফিস করে বলি, আমার আবার কিন্তু খারাপ হতে ইচ্ছে করছে মেম সাহেব। ও তিরিং করে এক লাফে উঠে আমার গালে একটা ছোট্ট মিষ্টি চড় মেরে বলে, অসভ্য কোথাকার। আরো কত কি ভাবতাম। ভাবতে ভাবতে আমি পাগল হবার উপক্রম হতাম। শত সহস্র কাজকর্ম, চিন্তা ভাবনার মধ্যেও মেম সাহেবের ছবিটা সব সময় মনের পর্দায় ফুটে উঠত। তাই তো দিল্লি আসার সঙ্গে সঙ্গে ঠিক করলাম, করেঙ্গে ইয়া মরেঙ্গে হয়ে অদৃষ্টের বিরুদ্ধে লড়াই করে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে কর্মজীবনে। আর আর মেম সাহেবকে প্রতিষ্ঠা করতে হবে আমার জীবনে। দোলা বৌদি, আমি শিবনাথ শাস্ত্রী বা বিদ্যাসাগর নই যে আত্মজীবনী লিখব। তবে বিশ্বাস করো, দিল্লির মাটিতে পা দেবার সঙ্গে সঙ্গে আমি একেবারে পাল্টে গিয়েছিলাম। যেদিন প্রথম দিল্লি স্টেশনে নামি,
সেদিন একজন নগণ্যতম মানুষও আমাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন না। এত বড় রাজধানীতে একটি বন্ধু বা একটি পরিচিত মানুষও আমি খুঁজে পাইনি। একটু আশ্রয়, একটু সাহায্যের আশা করতে পারিনি কোথাও। দিল্লির প্রচণ্ড গ্রীষ্মে বা শীতে নিঃস্ব ও রিক্ত হয়ে আমি কিভাবে যে ঘুরে বেরিয়েছি তা আজ লিখতে গেলেও আমার গা শিউরে ওঠে। কিন্তু তবু আমি কোথাও মাথা নিচু করিনি। একটি বছরের মধ্যে রাতকে দিন করে ফেললাম। শুধু মনের জোর আর নিষ্ঠা দিয়ে অদৃষ্টের মোড় আমি ঘুরিয়ে দিলাম। পার্লামেন্ট হাউস বা সাউথ ব্লকের ইন্টারন্যাশনাল এয়ারফোর্সের মিনিস্ট্রি থেকে বেরোবার মুখে দেখা হলে স্বয়ং প্রাইম মিনিস্টার পর্যন্ত আমাকে বলতেন, হাউ আর ইউ? আমি বলতাম, ফাইন, থ্যাংক ইউ স্যার। তুমি হয়তো ভাবছো যে আমি গুল মারছি, কিন্তু সত্যি বলছি, এমনই হতো। একদিন আমার সেই অতীতের অখ্যাত উইকলির একটা আর্টিকেল দেখাবার জন্য আমি 3 মূর্তি ভবনে গিয়েছিলাম। আর্টিকেলটা দেখবার পরেই প্রাইম মিনিস্টার জিজ্ঞাসা করলেন, আর ইউ নিউ টু দিল্লি? ইয়েস স্যার। কবে এসেছো? এই তো স্যার, মাস 4। তারপর যখন শুনলেন যে আমি ওই অখ্যাত উইকলির 100 টাকার চাকরি নিয়ে দিল্লিতে এসেছি, তখন তিনি প্রশ্ন করলেন, আর ইউ টেলিং এ লাই? নো নো স্যার। এই মাইনেতে তুমি দিল্লিতে টিকতে পারবে? সার্টেনলি স্যার। শেষে প্রাইম মিনিস্টার বলেছিলেন, গুড লাক টু ইউ, সি মি ফ্রম টাইম টু টাইম। দেখতে দেখতে কত অসংখ্য মানুষের সঙ্গে পরিচয় হলো, ঘনিষ্ঠতা হলো, কত মানুষের ভালোবাসা পেলাম, কত অফিসার, কত এমপি, কত মিনিস্টারের সঙ্গে আমার পরিচয় হলো। নিত্য নতুন নিউজ পেতে শুরু করলাম। উইকলি থেকে ডেইলিতে চাকরি পেলাম। আমি দিল্লিতে আসার মাস কয়েকের মধ্যেই মেম সাহেব একবার দিল্লি আসতে চেয়েছিল, কিন্তু আমি বলেছিলাম, না, এখন নয়, একটি মুহূর্ত নষ্ট করাও এখন ঠিক হবে না। বলেছিলাম, আমাকে একটু দাঁড়াতে দাও, একটু নিঃশ্বাস ফেলার অবকাশ দাও, তারপর তুমি এসো। ভাবতে পারো দোলা বৌদি, মুহূর্তের জন্য যে মেম সাহেবের স্পর্শ পাবার আশায় প্রায় কাঙালের মতো আমি ঘুরেছি, সেই মেম সাহেবকে আমি দিল্লি আসতে দিইনি। মেম সাহেব রাগ করেনি, সে উপলব্ধি করেছিল আমার কথা। তার চিঠি পেলাম। মেম সাহেব আমাকে লিখেছে, ওগো, কি আশ্চর্য ভাবে তুমি আমার জীবনে এলে, সে কথা ভাবলেও আমার ভারী অবাক লাগে। কলেজ ইউনিভার্সিটির জীবনে সোশ্যাল রিইউনিয়ন বা রবীন্দ্র জয়ন্তী, বসন্তোৎসবে কত ছেলের সঙ্গে পরিচয় হয়েছে। কাউকে ভালো লেগেছে, আবার কাউকে ভালো লাগেনি। 2-1জন হয়তো আমাকে নিয়ে স্বপ্ন দেখেছে। আশুতোষ বিল্ডিং এর ওই কোনার ঘরে গান বাজনার রিহার্সাল দিয়ে বাড়ি ফেরার পথে মদন চৌধুরী হঠাৎ আমার ডান হাতটা চেপে ধরে আমাকে ভালোবাসা জানিয়েছিল, বিয়ে করতেও চেয়েছে। তালতলার মোড়ের সেই যে ভাববোলা দেশপ্রেমিক, তিনিও একদিন আত্মনিবেদন করেছিলেন আমাকে। আমি মুহূর্তের জন্য চমকে গেছি, কিন্তু থমকে দাঁড়াইনি। তারপর যেদিন তুমি আমার জীবনে এলে, সেদিন কে যে আমার সমস্ত শক্তি কেড়ে নিল, কে যেন কানে কানে ফিসফিস করে বলল, এই তো সেই। তুমি তো জানো, আমি আর কোনো দিন ফিরে তাকাইনি, শুধু তোমার মুখের দিকে আমি চেয়ে আছি। তোমাকে আমার জীবন দেবতার আসনে বসিয়ে আমি পুজো করেছি, নিজের সর্বস্ব দিয়ে আমি তোমাকে অঞ্জলি দিয়েছি। মন্ত্র পড়ে, যজ্ঞ করে সর্বসমক্ষে আমাদের বিয়ে আজও হয়নি, কিন্তু আমি জানি তুমি আমার স্বামী, তুমি আমার ভবিষ্যৎ সন্তানের পিতা। মেম সাহেব বেশি কথা বলতো না, কিন্তু খুব সুন্দর সুন্দর বড় বড় চিঠি লিখতে পারত। এই চিঠিটাও অনেক বড়, সবটা তোমাকে লেখবার প্রয়োজন নেই। তবে শেষের দিকে সে আমাকে কি লিখেছিল জানো? লিখেছিল, তুমি যে এমন করে আমাকে চমকে দেবে তা তো আমি ভাবতেও পারিনি। ভেবেছিলাম ঘুরে ফিরে একটা কাগজে চাকরি হয়তো জোগাড় করবে, কিন্তু এই সামান্য কমাসের মধ্যে
তুমি এমনি করে দিল্লির মতো অপরিচিত শহরে এত বড় বড় রথী মহারথীদের মধ্যে নিজেকে যে প্রতিষ্ঠা করতে পারবে, সত্যি আমি তো কল্পনাও করতে পারিনি। তোমার মধ্যে যে একটা আগুন লুকিয়েছিল তা তো আমি বুঝতে পারিনি গো। যাই হোক, তোমার গর্বে আমার সারা বুকটা যেন ভরে উঠেছে। মনে হচ্ছে আমার চাইতে সুখী স্ত্রী বোধহয় আর কেউ হতে পারবে না। আমি সত্যি আজ বড় খুশি, বড় আনন্দিত। আর তোমার এই সাফল্যের জন্য তোমাকে একটা বিরাট পুরস্কার আমি দেব। কি দেব জানো? যা চাইবে তাই দেব, বুঝলে? আর কোনো আপত্তি করব না। আর তাছাড়া আপত্তি করলে তুমি বা শুনবে কেন? দোলা বৌদি, তুমি কল্পনা করতে পারো মেম সাহেবের ওই চিঠি পড়ে আমার কি প্রতিক্রিয়া হলো? প্রথমে ভেবেছিলাম 2-1 দিনের জন্য কলকাতা যাই, মেম সাহেবের পুরস্কারটা নিয়ে আসি। কিন্তু কাজকর্ম পয়সা কড়ির হিসাব নিকাশ করে আর যেতে পারলাম না। তবে মনে মনে এই ভেবে শান্তি পেলাম যে আমাকে বঞ্চিত করে কৃপণের মতো অনেক ঐশ্বর্য ভবিষ্যতের জন্য অন্যায়ভাবে গচ্ছিত রেখে মেম সাহেবের মনে অনুশোচনা দেখা দিয়েছে। আমি 1000 মাইল দূরে পালিয়ে এসেছিলাম। মেম সাহেব সেই আদর, ভালোবাসা, সেই মজা, রসিকতা কিছুই উপভোগ করছিল না। আমাকে যতই বাধা দিক, আমি জানতাম রোজ আমার একটু আদর না পেলে ও শান্তি পেত না। আমি বেশ অনুমান করছিলাম যে ওর কি কষ্ট হচ্ছে। উপলব্ধি করছিলাম যে আমাকে কাছে না পাওয়ার অতৃপ্তি ওকে কিভাবে পীড়া দিচ্ছে। মনে মনে অনেক কষ্ট পেলেও ওর আশাটা বন্ধ করে কিন্তু আমি ভালোই করেছিলাম। দিল্লিতে আসার জন্য ও যে বেশ উতলা হয়েছিল সেটা বুঝতেও আমার কষ্ট হয়নি। তাই তো আরো তাড়াতাড়ি নিজেকে প্রস্তুত করবার জন্য আমি সর্বশক্তি দিয়ে নিজেকে নিয়োগ করলাম। ঠিক করলাম এবার ওকে এনে একেবারে চমকে দেব। ভগবান আমাকে অনেক দিন বঞ্চিত করে অনেক কষ্ট দিয়েছেন। দুঃখে অপমানে বছরের পর বছর আমি জ্বলে পুড়ে মরেছি। কলকাতা শহরে এমন দিনও গেছে যখন মাত্র একটা পয়সার অভাবে আমি 2nd ক্লাস ট্রামে পর্যন্ত চড়তে পারিনি। কিন্তু কি আশ্চর্য, দিল্লিতে আসার পর আগের সব কিছু একেবারে ওলট পালট হয়ে গেল। সেই পরিবর্তনের বিস্তৃত ইতিহাস তোমাকে এই চিঠিতে লিখবার নয়, সুযোগ পেলে অবশ্যই শোনাবো। তবে বিশ্বাস করো, অবিশ্বাস্য পরিবর্তন এলো আমার কর্মজীবনে। সাফল্যের আকস্মিক বন্যায় আমি নিজেকে দেখে একেবারে অবাক হয়ে গেলাম। মাস 6 পরে মেম সাহেব যখন আমাকে দেখবার জন্য দিল্লি এলো, তখন আমি সবে বোর্ডিং হাউসের মায়া কাটিয়ে ওয়েস্টার্ন কোর্টে এসেছি। নিশ্চিত জানতাম যে মেম সাহেব আমাকে দেখে, ওয়েস্টার্ন কোর্টে আমার ঘর দেখে, আমার কর্মজীবন, আমার জীবনযাত্রা দেখে খুব চমকে যাবে। কিন্তু আমি চমকে দেবার আগেই ও আমাকে চমকে দিল। নিউ দিল্লি স্টেশনে গেছি ডিলুক্স এয়ার কন্ডিশন এক্সপ্রেস অ্যাটেন্ড করতে। লাউড স্পিকারে অ্যানাউন্সমেন্ট হলো, এসিসি এক্সপ্রেস এক্ষুনি 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছবে। আমি সানগ্লাসটা খুলে রুমাল দিয়ে মুখটা আরেকবার মুছে নিলাম। একটা সিগারেট ধরিয়ে 2-1টা টান দিতে না দিতেই ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকে পড়ল। এদিক ওদিক দেখতে না দেখতেই মেম সাহেব 2 নম্বর চেয়ার কার থেকে বেরিয়ে এলো। কিন্তু এ কি, মেম সাহেবের কি বিয়ে হয়েছে? এত সাজগোজ, এত গহনা, মাথায় কাপড়, কপালে এত বড় সিঁদুরের টিপ, তবে কি? মেম সাহেবকে কোনো দিন আমি এত সাজগোজ করতে দেখিনি। গহনা শুধু ডান হাতে একটা কঙ্কন, ব্যাস, আর কিচ্ছু না। গলার হার? না, তাও না। ওর এক বন্ধুর বিপদে সাহায্য করবার জন্য গলার হার দিয়েছে। তাছাড়া মাথায় কাপড় আর কপালে এত বড় একটা সিঁদুরের টিপ দেখে অবাক হবার চাইতে আমি ঘাবড়ে গেলাম আরও বেশি। মুহূর্তের জন্য পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল, গলাটা শুকিয়ে এলো, কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। আমার দুনিয়াটা যেন একেবারে ওলট পালট হয়ে গেল। প্রথমে ভাবলাম স্টেশন প্ল্যাটফর্মে ওই কয়েক হাজার লোকের সামনে ওর গালে ঠাস করে একটা চড় মারি। তারপর বলি যে আমাকে অপমান করবার জন্য এত দূরে না এসে শুধু ইনভিটেশন লেটারটা পাঠালেই তো হতো। আবার ভাবলাম না, ওসব কিছু করব না, কিছু বলবো না।
বিশেষ কথাবার্তা না বলে সোজা গিয়ে আমি ট্যাক্সি চললাম। ট্যাক্সিতে উঠতেই মেম সাহেব আমাকে প্রণাম করল। আমার বাঁ হাতটা টেনে নিল নিজের ডান হাতের মধ্যে, জিজ্ঞাসা করল, কেমন আছো? আমার কথা ছেড়ে দাও, এখন বলো তুমি কেমন আছো? তোমার বিয়ে কেমন হলো? বর কেমন হয়েছে? আর সর্বোপরি তুমি দিল্লি কেন এলে? মেম সাহেব একেবারে গলে গেল, বলল, সত্যি বলছি, তুমি আমাকে ক্ষমা করো। এমন হঠাৎ সবকিছু হয়ে গেল যে কাউকেই খবর দেওয়া হয়নি গো। ছেলেটি কেমন? বেশ গর্বের সঙ্গে উত্তর এলো, ব্রিলিয়ান্ট। কোথায় থাকেন? এই তো তোমাদের দিল্লিতেই। আমি চমকে উঠি, দিল্লিতে? ও আমার গালটা একটু টিপে দিয়ে বলে, ইয়েস স্যার। তবে কি আমার বর কোনো আদি সপ্তগ্রাম বা মচলন্দপুরে থাকবে? ট্যাক্সি কনস প্লেস ঘুরে জনপথে ঢুকল, আর 1 মিনিটের মধ্যে ওয়েস্টার্ন কোর্ট এসে যাবে। জিজ্ঞাসা করলাম, এখন কোথায় যাবে? কোথায় আবার, তোমার ওখানে। ট্যাক্সি ওয়েস্টার্ন কোর্টে ঢুকে পড়ল, থামল। আমরা নামলাম, ভাড়া মিটিয়ে ছোট্ট সুটকেসটা হাতে নিয়ে ভিতরে ঢুকলাম। রিসেপশন থেকে চাবি নিয়ে লিফটে চললাম, 3 তলায় গেলাম, আমার ঘরে এলাম। তখন মাথার কাপড় ফেলে দিয়ে দুহাত দিয়ে মেম সাহেব আমাকে জড়িয়ে ধরে বলল, আহ কি শান্তি। আমার বুকটা জ্বলে উঠেছিল, কিন্তু সঙ্গে সঙ্গেই থেমে গেলাম। ওর সিঁথিতে সিঁদুর না দেখে বুঝলাম এবার আমিও আর স্থির থাকতে পারলাম না। দুহাত দিয়ে টেনে নিলাম ওকে বুকের মধ্যে, আদর করে ভালোবাসা দিয়ে ওকে ক্ষত বিক্ষত করে দিলাম আমি। মেম সাহেবও তার উন্মত্ত যৌবনের জোয়ারে অনেক দূর আমাকে ভাসিয়ে নিয়ে গেল। আমার দেহ মনে ওর ভালোবাসা, আবেগ, উচ্ছলতার পলিমাটি মাখিয়ে দিয়ে গেল। আমার মন আরও উর্বরা হলো। এতদিন পরে দুজনে দুজনকে কাছে পেয়ে প্রায় উন্মাদ হয়ে উঠেছিলাম। কতক্ষণ যে ওই জোয়ারের জলে ডুবেছিলাম তা আমার মনে নেই। পরে সম্বিত ফিরে এলো দরজায় নক করবার আওয়াজ শুনে। তাড়াতাড়ি দুজনে আলাদা হয়ে বসলাম। আমি বললাম, কন? ছোটা সাব, मैं। ও জিজ্ঞাসা করলো, কে? আমি বললাম, গজানন। উঠে গিয়ে দরজা খুলে ডাক দিলাম, এসো গজানন, ভিতরে এসো। মেম সাহেবকে দেখেই গজানন দুহাত জোর করে প্রণাম করলে, বললে, নমস্তে বিবিজি। ও হাসল, বলল, নমস্তে। আমি বললাম, গজানন, তোমার বিবিজিকে কেমন লাগছে? বহুত আচ্ছা ছোটা সাব, বহুত আচ্ছা। তারপর 1 সেকেন্ড পরে সে আবার বলল, আমার ছোটা সাহেবের বিবি কি কখনো খারাপ হতে পারে? শুনে আমরা দুজনেই হেসে ফেলি। মেম সাহেব বলল, গজানন, বাবুজি প্রত্যেক চিঠিতে তোমার কথা লেখেন। গজানন দুহাত কোচলে বলে, ছোটা সাব কা মেহেরবানি। আমি উঠে গজাননের পিঠে একটা চাপড় মেরে বলি, জানো মেম সাহেব, গজানন আমার লোকাল বস, আমার গার্ডিয়ান। क्या करेगा बीबी जी? হ্যাঁ বাতাও, ছোটা সাহেব এমন বিশ্রী সব কাজ করেন যে কোনো সময়ে ঠিক ঠিকানা নেই। তারপর কিচ্ছু সংসারী বুদ্ধি নেই। আমি না দেখলে ওকে কে দেখবে বলো? গজানন প্রায় খুনি আসামির মতো ভয়ে ভয়ে জেরার জবাব দেয়। তারপর সে মেম সাহেবকে জিজ্ঞাসা করে, বিবিজি, ট্রেনে কোনো কষ্ট হয়নি তো? মেম সাহেব বলল, না না, কষ্ট হবে কেন? গজানন চট করে ঘর থেকে বেরিয়ে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই আমাদের দুজনের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে। তারপর ব্রেকফাস্টের ট্রেটা নামিয়ে রেখে গজানন বলে যায়, আমি একটু যাচ্ছি, কেমন? একটু পরেই আবার আসছি।
গজানন চলে যাবার পর আমি মেম সাহেবের কোলে শুয়ে পড়লাম, আর ও আমাকে ব্রেকফাস্ট খাইয়ে দিতে লাগলো। দোলা বৌদি, মেম সাহেব আর আমি অনেক কাণ্ড করেছি, বাঙালি হয়েও প্রায় হলিউড ফিল্মে অভিনয় করেছি। শেষ পর্যন্ত অবশ্য শরৎ চাটুর্যের হিট বইয়ের মতো হয়ে গেছে। আস্তে আস্তে ধীরে ধীরে সব জানবে, বেশি ব্যস্ত হয়েও না। মেম সাহেবের দিল্লি বাসের প্রতি মুহূর্তের কাহিনী জানবার জন্য তুমি নিশ্চয়ই পাগল হয়ে উঠেছ। মেম সাহেব কি বলল, কি করলো, কেমন করে আদর করলো, কোথায় কোথায় ঘুরলো, ইত্যাদি ইত্যাদি হাজার রকমের প্রশ্ন নিশ্চয়ই তোমার মনে উদয় হচ্ছে, তাই না? হবেই তো, শুধু তুমি নও, সবারই হবে। আমি সব কিছুই তোমাকে জানাবো, তবে প্রতিটি মুহূর্তের কাহিনী লেখা নিশ্চয়ই সম্ভব নয়। তাছাড়া আমাদের সম্পর্ক এমন একটা স্তরে পৌঁছেছিল যে ইচ্ছা থাকলেও সবকিছু লেখা যায় না। তোমাকে কিছুটা অনুমান করে নিতে হবে। মানুষের জীবনের ওই বিচিত্র অধ্যায়ের সবকিছু কি আর ভাষা দিয়ে লেখা যায়? বেলা 11টার সময় ব্রেকফাস্ট খেয়ে 2 ঘন্টা ধরে বিছানায় গড়াগড়ি করতে করতে দুজনে কত কি করেছিলাম। কখনো ও আমাকে কাছে টেনেছে, কখনো বা আমি ওকে টেনে নিয়েছি আমার বুকের মধ্যে, কখনো বা ওর ওষ্ঠে বিষ ঠেলেছি, কখনো বা আমার ওষ্ঠে ও ভালোবাসা ঢেলেছে, কখনো আবার দুজনে দুজনকে প্রাণ ভরে দেখেছি। সে দেখা যেন শুভ দৃষ্টির চাইতেও অনেক স্মরণীয় হয়েছিল। আমি বললাম, কতদিন বাদে তোমাকে দেখলাম মেম সাহেব, সারা জীবন ধরে দেখলেও আমার সে লোকসান যেন পূরণ হবে না। আমার বুকের পর মাথা রেখে শুয়ে শুয়েই ও একটু হেসে শুধু বলল, তাই বুঝি? তবে আবার কি? বন হরিণীর মতো মুহূর্তের মধ্যে মেম সাহেবের চোখের দৃষ্টিটা একটু ঘুরপাক দিয়ে আকাশের কোলে ভেসে বেড়ালো কিছুক্ষণ। একটু পরে আমার দিকে তাকিয়ে বললে, আমি যদি তোমাকে রোজ দেখতে পেতাম। আমি চমকে উঠলাম। তার মানে? ও একটু হাসল, দুহাত দিয়ে আমার গলাটা জড়িয়ে ধরে প্রায় মুখের পরে মুখ দিয়ে বলল, সত্যি তোমাকে আমি রোজ দেখেছি। এবার আর চমকে উঠিনি, হাসলাম, বললাম, কেন শুধু আজে বাজে বকছো বলো তো? আজে বাজে নয় গো, আজে বাজে নয়। রোজ সকালে কলেজে বেরুবার পথে রাসবিহারীর মোড়ে এলেই মনে হতো তুমি দাঁড়িয়ে আছো, ইশারায় ডাকছো। তারপর আমরা চলেছি এক্সপ্ল্যানেড, ডালহৌসি, হাওড়া। এবার মেম সাহেব উপুর হয়ে শুয়ে হুমড়ি খেয়ে পড়ল আমার মুখের উপর। বলল, বিকেল বেলায় ফেরার পথে তোমাকে যেন আরো বেশি স্পষ্ট করে দেখতে পেতাম জানো। মনে হতো তুমি রাইটার্স বিল্ডিং এর ডিউটি শেষ করে কোনোদিন ডালহৌসি স্কোয়ারের ওই কোনায়, কি কোনোদিন লাট সাহেবের বাড়ির ওপাশটায় দাঁড়িয়ে আছো। এবার যেন মেম সাহেব হঠাৎ কেঁদে ফেলল। বলল, ওগো বিশ্বাস করো, কলেজ থেকে ফেরার পর বিকেল সন্ধ্যা যেন আমার আর কাটতেই চাইতো না। আমি চট করে মন্তব্য করলাম, রাত্রিটা বুঝি মহা শান্তিতে কাটাতে? হঠাৎ যেন লজ্জায় ওকে ভাসিয়ে নিয়ে গেল, আমার বুকের পাশে মুখটা লুকোলো। আমি জানতে চাইলাম, কি হলো? ও মুখটা তুলল না, মুখ গুজে রেখেই ফিসফিস করে বলল, কিছু বলবো না। কেন? না, তোমার ডাঁট বেড়ে যাবে। ঠিক আছে, আমার কাছ থেকেও তুমি কিছু জানতে পারবে না তাহলে। তাছাড়া তোমার প্রাণের বন্ধু জয়া কি করেছিল, কি বলেছিল, সেসবও কিন্তু তোমাকে আমি কিছু বলবো না। মেম সাহেব আর স্থির থাকতে পারে না, উঠে বসলো, আমার হাত দুটো ধরে বলল, ওগো বলো না কি হয়েছিল। আমি মাথা নেড়ে গাইলাম, কিছু বলবো বলে এসেছিলাম, রইনু চেয়ে না বলে। প্রথমে খুব বীরত্ব দেখিয়ে মেম সাহেব গাইল, আমি তোমার সঙ্গে
বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে। আমি হাসতে হাসতে বললাম, খুব ভালো কথা, কিন্তু অত যখন বীরত্ব তখন জয়ার কথা শুনে কি হবে? আমার সোল প্রোপাইটার কাম ম্যানেজিং ডাইরেক্টর ঘাবড়ে গেল। বোধহয় ভাবল জয়া এই উঠতি বাজারে শেয়ার কিনে ভবিষ্যতে বেশ কিছু মুনাফা লুটতে চায়, হয়তো আরো শেয়ার কিনে শেষ পর্যন্ত অংশীদার থেকে। ও প্রায় আমার বুকের উপর লুটিয়ে পড়ল। বলো না গো, জয়া কি করেছে বলো না। এক সেকেন্ড চুপ করে থেকে আবার বলল, জয়া আমার বন্ধু হলে কি হয়, আমি জানি ও সুবিধের মেয়ে নয়, ও সব কিছু করতে পারে। জানো দোলা বৌদি, জয়া আমাকে কিছুই করেনি, তবে ও একটু বেশি স্মার্ট, বেশি মডার্ন। তাছাড়া বড় লোকের আদুরে মেয়ে বলে বেশ একটা ঢলঢলো ভাব আছে। আমার মতো ছোকরার সঙ্গে আড্ডা দিতে বসলে জয়ার আর কোনো কাণ্ডজ্ঞান থাকে না। হাসতে হাসতে হয়তো দুহাত দিয়ে জড়িয়ে ধরলো, হয়তো কাঁধে মাথা রেখেই হি হি করতে লাগলো। মেম সাহেব এসব জানে। একবার আমি, মেম সাহেব আর জয়া ব্যারাকপুর গান্ধীঘাট বেড়াতে গিয়ে কি কাণ্ডটাই না হলো। হি হি হা হা করে হাসতে হাসতে জয়ার বুকের কাপড়টা পাশে পড়ে গিয়েছিল। মেম সাহেব দু একবার ওকে ইশারা করলেও ও কিছু গ্রাহ্য করল না। রাগে গজগজ করছিল মেম সাহেব, কিন্তু কিছু বলতেও পারল না। আমি অবস্থা বুঝে চট করে উঠে একটু পায়চারি করতে করতে জয়ার পিছন দিকে চলে গেলাম। তারপর দেখি মেম সাহেব জয়ার আঁচল ঠিক করে দিল। কলকাতা ফিরে মেম সাহেব আমাকে বলেছিল, এমন অসভ্য মেয়ে আমি আর দেখিনি। দিল্লিতে জয়ার ছোট কাকা হোম মিনিস্ট্রিতে ডেপুটি সেক্রেটারি ছিলেন, তাই ও মাঝে মাঝেই দিল্লি বেড়াতে আসতো। মেম সাহেব ভাবল, না জানি ওর অনুপস্থিতিতে জয়া আরও কি করেছে। জয়া এর মধ্যে দুবার দিল্লি এলেও আমার সঙ্গে একবারই মাত্র দেখা হয়েছিল, তাও বেশিক্ষণের জন্য নয়। আর সেই অল্প সময়ের মধ্যে জয়া আমার পবিত্রতা নষ্ট করার কোনো চেষ্টা করেনি। শুধু শুধু মেম সাহেবকে ঘাবড়ে দেবার জন্য আমি জয়ার কথা বলেছিলাম। রিপোর্টার হলেও হঠাৎ পলিটিশিয়ান হয়ে মেম সাহেবের সঙ্গে একটু পলিটিক্স করলাম, বেশ কাজ হলো জানো তো। শর্ত হলো মেম সাহেব আগে সব কিছু বলবে, পরে আমি জয়ার কথা বলবো। বেল বাজিয়ে গজাননকে তলব করে হুকুম দিলাম, গজানন হাফ সেট চায় লে আও। গজানন মেম সাহেবের কাছে আর্জি জানালো, बीबी जी छोटा साहेब का चाय पीना थोड़ा कमती होना चाहिए। মেম সাহেব একবার আমাকে দেখে নিয়ে গজাননকে বলল, তোমার। ওর কথা শুনে স্নেহাতুর বৃদ্ধ গজাননও হেসে ফেলল, বলল, না না, এ ঠিক কথা না বিবিজি। ছোটা সাহেব 24 ঘন্টা শুধু তোমার কথাই তো বলে। গজানন, তুমিও তোমার ছোটা সাহেবের পাল্লায় পড়ে মিথ্যে কথা বলছো? গজানন জিভ কেটে বলল, ভগবান কা কসম বিবিজি, ঝুট আমি কখনো বলবো না। মেম সাহেব হাসল, আমিও হাসলাম। গজানন বলল, যদি তোমার গুসা না হয় বিবিজি, তাহলে তোমাকে আমি একটা কথা বলতাম। মেম সাহেব বলল, তোমার কথায় আমি রাগ করব কেন, বলো। বলছিলাম যে ছোটা সাহেব তোমাকে ভীষণ প্যার করে বিবিজি। তাই নাকি? কি করে বুঝলে? মেম সাহেব ওকে জেরা করে। গজানন হাসল, বলল, বিবিজি, আমি তো তোমাদের মতো ইংরেজি পড়িনি, তোমাদের মতো দিমাগও আমার নাই। लेकिन এই দিল্লিতে আমার 35 বরস হয়ে গেল বিবিজি। অনেক বড় বড় লোক তো আমি দেখলাম, কিন্তু আমার ছোটা সাহেবের মতো লোক খুব বেশি আর হয় না বিবিজি। আমি গজাননকে একটা দাবড় দিয়ে বলি, এই যা ভাগ, তুই চা নিয়ে আয়। গজানন চা আনলো। চলে যাবার সময় আমি বললাম, গজানন কিছু টাকা রেখে যেও।
গজানন চোখ দিয়ে মেম সাহেবকে ইশারা করে বলল, হ্যাঁ গো বিবিজি, টাকা দিব নাকি? আমি উঠে গজাননকে একটা থাপ্পড় মারতে গেলেই ও দৌড় দিল। চা খেতে খেতে মেম সাহেব কি বলল জানো? বলল অনেক কিছু। বলল একদিন সকালে উঠে নাকি মেজদি ওকে বলেছে, আমি আর পারছি না। মেম সাহেব জানতে চেয়েছে, কি পারছিস না রে? এই প্রক্সি দিতে। প্রক্সি? কিসের প্রক্সি? কার প্রক্সি? কার আবার? রিপোর্টারের। মেম সাহেব বলেছে, আহ, অসভ্যতা করবি না মেজদি। মনে মনে কিন্তু সত্যি একটু চিন্তা হলো। একটু পরে ফাঁকা পেয়ে মেম সাহেব মেজদিকে ধরেছে, জিজ্ঞাসা করেছে, হ্যাঁ রে, কি হয়েছে রে? মেজদি দর কষাকষি করে বলে, যা চাইব দিবি বল। জিভ দিয়ে ঠোঁটটা একটু ভিজিয়ে নিল মেম সাহেব। দাঁত দিয়ে ঠোঁটটা একটু কামড়ে ভ্রু কুঁচকে এক মুহূর্তের জন্য ভেবে নিল। তারপর বলল, আচ্ছা ঠিক আছে, যা চাইবি তাই দেব, বল। মেজদি ওস্তাদ মেয়ে, কাঁচা কাজ করবার পাত্রী সে নয়, তাই গ্যারান্টি চাইল। মা কালীর ফটো ছুঁয়ে আগে প্রতিজ্ঞা কর যে আমি যা চাইব তাই তুই দিবি। মেম সাহেব ঘাবড়ে যায়। একবার ভাবে মেজদি ঠকিয়ে হয়তো কিছু আদায় করবে, আবার ভাবে না না, কিছু দিয়েও খবরটা আগে জানা দরকার। মেম সাহেবের দোটানা মন শেষ পর্যন্ত মেজদির ফাঁদে আটকে যায়। মা কালীর ফটো ছুঁয়ে প্রতিজ্ঞা করে, আচ্ছা আমাকে সবকিছু খুলে বললে তুই যা চাইবি আমি তাই দেব। মেজদি ওকে টানতে টানতে ওই কোণার ছোট্ট বসবার ঘরে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। মেম সাহেবের বুকটা ঢিপ ঢিপ করে ওঠে। গোল টেবিলের পাশ থেকে দুটো চেয়ার টেনে দুজনে পাশাপাশি বসে। তারপর মেজদি শুরু করে, বলে, রাত্রিরে তুই কি করিস, কি বকবক করিস তা জানিস? আমি আমি কি করি রে মেজদি? কি আর করবি, আমাকে রিপোর্টার ভেবে কত আদর করিস তা জানিস? লজ্জায় আমার কালো মেম সাহেবের মুখ লাল হয়ে গিয়েছিল। বলেছিল, যা যা, বাজি বকিস না তো। মেজদি সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, ঠিক আছে, না শুনতে চাস ভালো কথা। ও তাড়াতাড়ি মেজদির হাত ধরে বসিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, যা বলবি বল, আমি শুনছি। শোন তাহলে, তোর আদরের চোটে তো আমার প্রাণ বেরোবার দায় হয়েছে। হ্যাঁ, কেন মিছে কথা বলছিস মেজদি? মেজদি মুচকি মুচকি হাসতে হাসতে বলে, মা কালীর ফটো ছুঁয়ে বলবো? না না, আর মা কালীর ফটো ছুঁয়ে বলতে হবে না। আর শোন, শুধু কি আদর, কত কথা যে তুই বলিস। কি বলছিস রে, ঘুমিয়ে ঘুমিয়ে? মেজদি মুচকি হেসে বলল, আজ্ঞে হ্যাঁ, বিশ্বাস না হয় তো মাকে জিজ্ঞেস কর কিনা যা। হ্যাঁ, মা মা শুনেছে? মেম সাহেব চমকে ওঠে। মেজদি বলে, একদিন তো ডেফিনেটলি শুনেছে, হয়তো রোজই শোনে। ও তাড়াতাড়ি মেজদির হাতটা চেপে ধরে জিজ্ঞাসা করে, কি কথা বলেছি রে আমি? হ্যাঁ। নির্লিপ্তভাবে মেজদি উত্তর দেয়, সে তুই ওকে যা যা বলে আদর করিস তাই বলেছিস, আর কি বলবি। সোফায় বসে সেন্টার টেবিলের উপর পা তুলে দিয়ে আমরা গল্প করছিলাম। মেম সাহেব ডান হাত দিয়ে আমার মাথাটা কাছে টেনে এনে কানে কানে বলল, দেখেছ, ঘুমিয়ে ঘুমিয়েও আমি তোমাকে ভুলতে পারি না। তারপর একটু চুপ করে থেকে ফিস ফিস করে বলল, দেখেছ তো তোমাকে আমি কত ভালোবাসি। আমি একটা সিগারেট ধরিয়ে এক গাল ধোঁয়া ছেড়ে বললাম, ঘোড়ার ডিম ভালোবাসো, যদি সত্যি সত্যি ভালোবাসতে তাহলে কি আজও মেজদি তোমার পাশে শোবার সাহস পায়? মেম সাহেব আমাকে ভেঙচি কেটে বলল, এই শুতে দিচ্ছি আর কি। এবার আমি ওর কানে কানে বললাম, আজ তো আমার হাতে লাটাই, আজ কোথায় উড়ে যাবে? তাছাড়া আজ তো তুমি আমাকে পুরস্কার দেবে,
মনে নেই? পুরস্কার? সেই যে বলেছিলে যা চাইবে তাই পাবে, পুরস্কার। মেম সাহেব আমার পাশ থেকে প্রায় দৌড়ে পালিয়ে যেতে যেতে বলল, আমি আজই কলকাতা পালাচ্ছি। নাটকের এই চরম গুরুত্বপূর্ণ মুহূর্তে আবার গজাননের আবির্ভাব হলো। বেশ মেজাজের সঙ্গে বলল, তো বচ গয়ে হ্যায়, তোমরা কি সারা দিনই শুধু গল্প গুজব করবে? হ্যাঁ, খাওয়া দাওয়া কিছু করবে না? 2টো বেজে গেছে। দুজনেই একসঙ্গে ঘড়ি দেখে ভীষণ লজ্জিত বোধ করলাম। গজাননকে বললাম, গজানন, লাঞ্চ নিয়ে এসো, 10 মিনিটের মধ্যে আমরা স্নান করে নিচ্ছি। দিল্লিতে আমাদের দ্বৈত জীবনের উদ্বোধন সঙ্গীত কেমন লাগলো তোমার? মনে তো হয় খারাপ লাগেনি, আমারও বেশ লেগেছিল। অনেক দুঃখ কষ্ট সংগ্রামের পরে এই আনন্দের অধিকার অর্জন করেছিলাম, তাই তো বড় মিষ্টি লেগেছিল এই আনন্দের আত্মতৃপ্তির আস্বাদন। মেজদিকে ম্যানেজ করে কলেজ থেকে 7 দিনের ছুটি নিয়ে ও আমার কাছে এসেছিল অনেক কারণে, অনেক প্রয়োজনে। সমাজ সংস্কারের অক্টোপাস থেকে মুক্ত হয়ে একটু মিশতে চেয়েছিলাম আমরা দুজনেই। মেম সাহেবের দিল্লি আসার কারণ ছিল সেই মুক্তির স্বাদ, আনন্দ উপভোগ করা। আরো অনেক কারণ ছিল। শূন্যতার মধ্যে দুজনেই অনেক দিন ভেসে বেরিয়েছিলাম। দুজনেরই মন চাইছিল একটু নিরাপদ আশ্রয়। সেই আশ্রয়, সেই সংসার বাঁধার জন্য অনেক কথা বলার ছিল। দুজনেরই মনে মনে অনেক কল্পনা আর পরিকল্পনা ছিল। সেসব সম্পর্কেও কথাবার্তা বলে একটা পাকা সিদ্ধান্ত নেবার সময় হয়েছিল। যাই হোক, 1 সপ্তাহ কোনো কাজকর্ম করব না বলে আমিও ছুটি নিয়েছিলাম। প্রতিজ্ঞা করেছিলাম মেম সাহেবকে ট্রেনে চড়িয়ে না দেওয়া পর্যন্ত টাইপরাইটার আর পার্লামেন্ট হাউস আমি স্পর্শ করব না। চেয়েছিলাম প্রতিটি মুহূর্তে মেম সাহেবের সান্নিধ্য উপভোগ করব। সত্যি বলছি দোলা বৌদি, একটি মুহূর্তও আমি নষ্ট করিনি। ভগবান আমাদের বিধি নির্দিষ্ট ভবিষ্যৎ জানতেন বলে একটি মুহূর্ত অপব্যয় করতে দেননি। কথায়, গল্পে, গানে, হাসিতে ভরিয়ে তুলেছিলাম ওই কটি দিন। লাঞ্চ খেতে খেতে অনেক বেলা হয়েছিল। 24 ঘন্টা ট্রেন জার্নি করে নামবার পর থেকে মেম সাহেব একটুও বিশ্রাম করতে পারেনি। আমি বললাম, মেম সাহেব, তুমি একটু বিশ্রাম করো, একটু ঘুমিয়ে নাও, কেমন? এই কমাসে কলকাতায় অনেক ঘুমিয়েছি, অনেক বিশ্রাম করেছি, তুমি আর আমাকে ঘুমোতে বলো না গো। 1 মিনিট পরেই আবার বলল, তার চাইতে তুমি বরং একটু পাশে শো, আমি তোমার গায়ে একটু হাত বুলিয়ে দিচ্ছি। আমি কেন শোব? শোও না, আমি তোমার পাশে বসে গল্প করব। শোবার ইচ্ছা ছিল না, কিন্তু লোভ সামলাতে পারলাম না। দিল্লির কাব্যহীন জীবনে অনেক দিন এমনি একটি পরম দিনের স্বপ্ন দেখেছি। মেম সাহেব বিশ্রাম করল না, কিন্তু আমি সত্যি সত্যিই শুয়ে পড়লাম। ও আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গুনগুন করে গান গাইছিল। কখনো কখনো আবার একটু আদর করছিল। কি আশ্চর্য আনন্দে যে আমার সারা মন ভরে গিয়েছিল তা তোমাকে বলে বোঝাতে পারবো না। স্বপ্ন যে এমন করে বাস্তবে দেখা দিতে পারে তা ভেবে আমি অদ্ভুত সাফল্য, সার্থকতার স্বাদ উপলব্ধি করলাম। বালিস্তুটিকে ডিভোর্স করে মেম সাহেবের কোলে মাথা রেখে 2 হাত দিয়ে ওর কোমর জড়িয়ে ধরে চোখ বুঝলাম। ও জিজ্ঞাসা করল, ঘুম পাচ্ছে? কথা বললাম না, শুধু মাথা নেড়ে না জানালাম। ক্লান্ত লাগছে? না। তবে স্বপ্ন দেখছি। স্বপ্ন? মাথা নেড়ে বললাম, স্বপ্ন দেখছি। মুখটা আমার মুখের কাছে এনে ও জানতে চাইল, কি স্বপ্ন দেখছো গো? তোমাকে স্বপ্ন দেখছি। আমাকে? তোমাকে। কিন্তু আমি তো তোমার পাশেই রয়েছি, আমাকে আবার কি স্বপ্ন দেখছো? ওর কোলের উপর মাথা রেখেই চিত হয়ে শুলাম। 2 হাত দিয়ে ওর গালটা জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ, তোমাকেই স্বপ্ন দেখছি।
স্বপ্ন দেখছি যে জন্ম জন্মান্তর ধরে আমি এমনি করে তোমার কোলে মাথা রেখে নিশ্চিন্ত আশ্রয় পাচ্ছি, ভরসা পাচ্ছি। মুহূর্তের জন্য গর্বের বিদ্যুৎ চমকে উঠে মেম সাহেবের সারা মুখটা উজ্জ্বল করে তুলল। পরের মুহূর্তেই ওর ঘন কালো উজ্জ্বল দুটি চোখ কোথায় যেন তলিয়ে গেল। আমাকে বলল, ওগো, তুমি আমাকে এত ভালোবাসবে না। কেন বলো তো? যদি কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটে, যদি কোনোদিন আমি তোমার আশা আকাঙ্ক্ষার সঙ্গে ছন্দ মিলিয়ে চলতে না পারি, সেদিন তুমি সে দুঃখ, সে আঘাত যে সহ্য করতে পারবে না। আমি মাথা নাড়তে নাড়তে বললাম, তা হতে পারে না মেম সাহেব। আমার স্বপ্ন ভেঙে দেওয়ার সাহস তোমারও নেই আর ভগবানেরও নেই, বুঝেছ? আমার কথা শুনে বোধহয় ওর একটু গর্ব হলো। বলল, আমি জানি আমাকে ছাড়া তোমার জীবন তুমি কল্পনাও করতে পারো না, কিন্তু তাই বলে অমন করে বলো না। কেন বলবো না মেম সাহেব? তোমার মনে কি আজও কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে কি কেউ এমন করে ছুটে আসে? মেম সাহেব আবার থামে, তারপর আবার বলল, তোমার দিক থেকে যে আমি কোনো আঘাত পাবো না তা আমি জানি, কিন্তু ভয় হয় নিজেকে নিয়েই। আমি কি পারবো তোমার আশা পূর্ণ করতে? আমি কি পারবো তোমাকে সুখী করতে? তুমি না পারলে আর কেউ পারবে না মেম সাহেব। তুমি না পারলে স্বয়ং ভগবানও আমাকে সুখী করতে পারবে না। তারপর আরও কথা হলো। কথায় কথায় বেলা গড়িয়ে গেল। বিকেল ঘুরে সন্ধ্যা হলো। ঘর বাড়ি রাস্তাঘাটে আলো জ্বলে উঠল। মেম সাহেব বলল, ছাড়ো, আলোটা জ্বেলে দিই। না না, আলো জ্বেলো না। এই অন্ধকারেই তো আমি তোমাকে বেশ স্পষ্ট দেখতে পাচ্ছি। আলো জ্বাললেই আরো অনেক কিছু দেখতে হবে। পাগল কোথাকার! এমন পাগল আর কোথাও পাবে না, বুঝেছ? ও আমাকে চেপে জড়িয়ে ধরে বলল, এমন পাগলিও আর কোথাও পাবে না গো। ভগবান অনেক হিসেব করেই পাগলের কপালে পাগলি জুটিয়েছেন। তা না হলে কি আর এত মিল হয়, এত ভালোবাসা হয়? ওই অন্ধকারের মধ্যেই আরো কিছু সময় কেটে গেল। মেম সাহেব বলল, চলো একটু ঘুরে আসি। তোমার কি বেড়াতে ইচ্ছে করছে? কলকাতায় তো কোনো দিন শান্তিতে বেড়াতে পারিনি। এখানে অন্তত কোনো দুশ্চিন্তা নিয়ে ঘুরতে হবে না। মেম সাহেব আলো জ্বালল, বেল টিপে বেয়ারাকে ডাকলো, চা আনালো, চা তৈরি করলো। আমি শুয়ে শুয়েই এক কাপ চা খেলাম। এবার মেম সাহেব তাড়া দেয়, নাও, চটপট তৈরি হয়ে নাও। আমি শুয়ে শুয়ে বললাম, ওয়ার্ড্রপটা খোলো, আমাকে একটা প্যান্ট আর একটা বুট শার্ট দাও তো। মেম সাহেব লম্বা বেনি দুলিয়ে হেলে দুলে এগিয়ে গিয়ে ওয়ার্ড্রপ খুলেই প্রায় চিৎকার করে উঠল, এ কি, তোমার ওয়ার্ড্রপে শাড়ি? তারপর একবার শাড়িগুলো নেড়ে বলল, এই যে অনেক রকমের শাড়ি, ঘুরে ঘুরে কালেকশন করেছো বুঝি? ও আমার প্যান্ট বুট শার্ট না দিয়ে হ্যাঙ্গার থেকে একটা কটকি শাড়ি এনে আবদার করলো, আমি শাড়িটা পরবো। তবে আমি কি পরবো? শাড়িটার দু একটা ভাঁজ খুলে একটু জড়িয়ে নিয়ে ড্রেসিং টেবিলটার সামনে গিয়ে দাঁড়ালো। বলল, লাভলি। কি লাভলি? শাড়ি নাকি আমি? শাড়িটা গায়ে জড়িয়েই আয়নার সামনে একটু ঘুরে গেল মেম সাহেব। বলল, ইউ আর নটোরিয়াস, বাট শাড়ি ইজ লাভলি। আমি বিছানা ছেড়ে উঠে গিয়ে মেম সাহেবকে জড়িয়ে ধরতেই ও বকে বলল, আহ, সবসময় জড়াবে না তো, শাড়িটার ভাঁজ নষ্ট করো না। চট করে ও এবার আমার দিকে ঘুরে আমার মুখের দিকে ব্যাকুল হয়ে চেয়ে বলল, ওগো, ব্লাউজের কি হবে? তুমি নিশ্চয়ই ব্লাউজ পিস কেনোনি। আমি ওর কানটা ধরে হিড়হিড় করে টানতে টানতে ঘরের কোনায় নিয়ে গিয়ে একটা ছোট্ট সুটকেস খুলে দিলাম। নটি গার্ল, হ্যাভ এ লুক। ও হাসতে হাসতে বলল, বাবা, ব্লাউজ তৈরি করিয়েছো? আজ্ঞে হ্যাঁ,
মাপ পেলে কোথায়? তোমার ব্লাউজের মাপ আমি জানি না। আমার মাথায় দুষ্টুমি বুদ্ধি আসে, কানে কানে বলি, শুড আই টেল ইউ ইউর ভাইটাল স্ট্যাটিস্টিক্স? মেম সাহেব আমার পাশ থেকে পালিয়ে যেতে যেতে বলল, কেবল অসভ্যতা, জার্নালিস্টগুলো বড় অসভ্য হয়, তাই না? তোমাদের মতো ইয়াং আনম্যারিড প্রফেসরগুলো বুঝি বড় ধার্মিক হয়, তাই না? কি করব, তোমাদের মতো এক একটা দস্যু ডাকাতের হাতে পড়লে কি আর নিস্তার আছে? আমি যেন আরো কি সব বলতে গিয়েছিলাম, ও বাধা দিয়ে বলল, এবার তর্ক বন্ধ করে বেরুবে কি? মেম সাহেব শাড়িটা সোফার উপরে রেখে নিজের সুটকেস থেকে ধুতি পাঞ্জাবি বের করে বলল, এই নাও পরো। এবারও তুমি জরিপার দিতে পারলে না? জরিপার ধুতি না পরার জন্য কি তোমার কিছু অসুবিধে বা ক্ষতি হচ্ছে? দোলা বৌদি, আমার জীবনের সেসব স্মরণীয় দিনের কথা স্মৃতিতে অমর অক্ষয় হয়ে আছে। আজ আমি রিক্ত, নিঃস্ব, ভিখারি। আজ আমার বুকের ভিতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। মনের মধ্যে অহরহ রাবণের চিতা জ্বলছে। গঙ্গা, যমুনা, নর্মদা, গোদাবরীর সমস্ত জল দিয়েও এ আগুন নিভবে না, নিভতে পারে না। বাইরে থেকে আমার চাকচিক্য দেখে, আমার পার্থিব সাফল্য দেখে, আমার মুখের হাসি দেখে সবাই আমাকে কত সুখী ভাবে, কত মানুষ আরো কত কি ভাবে। আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কত জনের কত বিচিত্র ধারণা। মনে মনে আমার হাসি পায়। একবার যদি চিৎকার করে কাঁদতে পারতাম, যদি তারস্বরে চিৎকার করে সব কিছু বলতে পারতাম, যদি হনুমানের মতো বুক চিরে আমার অন্তরটা সবাইকে দেখাতে পারতাম, তবে হয়তো। দেখেছ, আবার কি সব আজে বাজে বকতে শুরু করেছি। তোমাকে তো আগেই লিখেছি, ওই পোড়া কপালের কথা লিখতে গেলে, ভাবতে গেলে মাঝে মাঝেই আমার মাথাটা যেন কেমন করে ওঠে। আচ্ছা, আরো একটু ধৈর্য ধরো, তুমি হয়তো বুঝবে আমার মনের অবস্থা। দোলা বৌদি, আমাদের দুজনের কাহিনী নিয়ে ভলিউম ভলিউম বই লেখা যায়। সেই 7 দিনের দিল্লিবাসের কাহিনী নিয়েই হয়তো একটা চমৎকার উপন্যাস লেখা হতে পারে। তাছাড়া 3 দিনের জন্য জয়পুর আর সিলিসের ঘোড়া, আহা, সেই 3টে দিন যদি 3টি বছর হতো, যদি সেই 3টে দিন কোনো দিনই না ফুরতো। দিল্লিতে সেই প্রথম রাত্রিতে আমরা 1 মিনিটের জন্য ঘুমোলাম না। সারা রাত্রি কথা বলেও ভোরবেলায় মনে হয়েছিল যেন কিছুই বলা হলো না। মনে হয়েছিল যেন বিধাতা পুরুষের রসিকতায় রাত্রিটা হঠাৎ ছোট হয়ে গিয়েছিল। সকালবেলায় সূর্যকে কেমন যেন অসহ্য বলে মনে হয়েছিল। মোটা পর্দার ফাঁক দিয়ে সূর্য রশ্মি চুরি করে আমাদের ঘরে ঢুকে বেশ উৎপাত শুরু করেছিল, কিন্তু তবুও ও আমার গলা জড়িয়ে শুয়েছিল আর গুনগুন করে গাইছিল, আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমি প্রশ্ন করলাম, সত্যি? ও বলল, তোমা ছাড়ার এই জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি আবার কোথায় যাব? মেম সাহেব মাথা নেড়ে আমাকে ধন্যবাদ জানিয়ে আবার গাইতে থাকে, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। শিওর? শিওর। ও এবার কনুইয়ে ভর দিয়ে ডান হাতে মাথাটা রেখে
বাঁ হাত দিয়ে আমার মুখে হাত বুলিয়ে দিতে দিতে গাইল, আমি তোমার বিরহে রহিব বিনে, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আরে কারে ভালোবাসো। আমি বললাম, তুমি পারমিশন দেবে? মেম সাহেব হেসে ফেলল। তারপর হাসতে হাসতেই আবার গাইল, যদি আরে ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। বললাম, আমি আর কিচ্ছু চাইছি না, তুমিও দুঃখ পাবে না। ও আমাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে ঠোঁটে একটু ভালোবাসা দিয়ে বলল, আমি জানি গো, আমি জানি। সকালবেলায় চা খেতে খেতে মেম সাহেব বলল, চলো না দুদিনের জন্য জয়পুর ঘুরে আসি। আইডিয়াটা মন্দ লাগলো না। ওই চা খেতে খেতেই প্ল্যান হয়ে গেল, একদিন জয়পুর, একদিন সিলিসের ফরেস্ট বাংলোয় থাকব। তারপর দিল্লি ফিরে এসে কিছু ঘোরাঘুরি, দেখাশোনা আর সংসার পাতার বিধি ব্যবস্থা ঠিক করা হবে বলেও ঠিক করলাম। শেষ হলো মেম সাহেব চতুর্থ পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক নিমাই ভট্টাচার্য। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কিন্তু আজ তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমার